আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে 139 বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়টি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতি তারেক রহমান বলেন, দমনমূলক শাসন হিসেবে অভিহিত করে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক শাসনের লড়াই এবং বাংলাদেশের দশকব্যাপী লড়াইয়ের মধ্যে মিল খুঁজে পান। তারেক রহমান লেখেন, গণতন্ত্রের জন্য লড়াই করা দক্ষিণ কোরিয়ার সাহসী জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। এদিকে রাজনৈতিক নিপীড়ন মোকাবেলায় অভিজ্ঞতার কথা উল্লেখ করে রহমান বলেন, বাংলাদেশের আমরা 1 দশকেরও বেশি সময় ধরে একটি দমনমূলক শাসন সহ্য করেছি। নিপীড়ন মোকাবেলার জন্য ব্যথা সইতে হয়েছে। যে পরিমাণ ধৈর্য ও দৃঢ় সংকল্পনা দরকার হয় আমরা গভীরভাবে অনুভব করতে পারি। এদিকে তারেক রহমান নির্বাচিত সরকার কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহারের সমালোচনা করে এবং এটিকে উভয় দেশের জন্য একটি অবিন্দ চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, আমার উভয় জাতির নির্বাচিত সরকার নিজেদের উদ্দেশ্য গণতান্ত্রিক ফাঁকফোড়কে কাজে লাগানোর বিপদ সম্পর্কে জানি। উভয় দেশে গণতান্ত্রিক পন্থী আন্দোলনের সাফল্য একটি দৃঢ় সংকল্প এই জনগণের অদম্য শক্তির উপর জোর করেন। এদিকে ভবিষ্যতে গণতন্ত্রের হুমকি এড়াতে রাজনৈতিক নেতা ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমান আরও বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের জনগণের অধিকার রক্ষা করতে পারি এবং একটি ন্যায়মুক্ত সমাজ নিশ্চিত করতে পারি। এদিকে বিএনপি নেতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনার সময় বিএনপি সহ বিরোধী দলগুলো দরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভিন্ন মত দমন এবং গণতান্ত্রিক রাজনীতি ক্ষুণ্ণ করার জন্য অভিযুক্ত করেছেন। তারেক রহমানের বার্তা, গণতান্ত্রিক নীতি সংরক্ষণের জন্য প্রচেষ্টাকারী দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সংস্থা বৃহত্তর আহ্বানের ইঙ্গিত দিয়েছে। ডেমোক্রেটিক বাংলাদেশ ও সাউথ কোরিয়া এর মধ্যে হ্যাশট্যাগ সহ তার বিবৃতি বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের আন্তঃসম্পর্কে নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রপন্থী সংগ্রাম যা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে বিশ্বব্যাপী গণতন্ত্রের সমর্থনের অভিন্ন চ্যালেঞ্জ এবং আশার একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসেবে কাজ করেছে। অবৈধভাবে বাংলাদেশের অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে 139 বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোসা বকশ চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছে এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এদিকে বিজ্ঞপ্তিতে যে সকল বিষয়ে নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছে বা কর্মরত আছেন, এদিকে তাদের অবিলম্বে বাংলাদেশের অবস্থানের বা কর্মকর্তা থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিটি জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের অবৈধভাবে অবস্থানরত কোনো বিদেশিকে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে তিনি বলেছেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বৈদেশিক অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। বড়দিন ও 31st নাইট উপলক্ষে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অবৈধভাবে কোনো বিদেশি নাগরিক সরকার থাকতে দেবে না। কোনো দেশের কত নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছেন এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কতজন আছে সেই পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই। এটা যদি থাকতো তবে আমি বলে দিতাম 1 জন আছে। এদিকে অনেকেই দেশের আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না, তবে কোনো দেশের অবৈধ নাগরিকদের আমরা বাংলাদেশে থাকতে দেব না। এদিকে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, আইন শৃঙ্খলার সঙ্গে এটা জড়িত নয়, এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশনে গঠনের সিদ্ধান্ত থেকে সরেছে বাংলাদেশ সরকার। এদিকে হাইকোর্টে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সকালে বিচারপতি ফারাদ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন খান। এদিকে এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্ত কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে 5 আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনরুত্তদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার। এদিকে এর আগে 2 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছে, কিন্তু পরে দুপুরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয়েছে। পরে এইসব মামলা নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সিআইডির তদন্ত শেষে হত্যা মামলায় 23 বেসামরিক ব্যক্তিসহ প্রথমে 824 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়াও বিস্ফোরকের আইনে করা মামলায় 808 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও 26 জনকে অভিযুক্ত করে মোট 834 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছিল। এদিকে বিচার চলাকালে তৎকালীন বিডিআরের ডিএসি রহিম সহ 4 আসামির মৃত্যু হয়েছে। এদিকে মামলায় আসামিদের মধ্যে বিএনপির নেতা ও সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরা বারিম সহ দণ্ড হয়েছে। সাজা ভোগকালীন পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। রক্তক্ষয়ী ও বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করা হয়। নামের বদলে পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হিসেবে পরিচিত।